শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে আমি উপস্থাপন করব আমার নিজের কাহিনী, আমার ছোটবেলার গল্প। আশা করি এই গল্প আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত। আপনারা শুরুতেই একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, তাহলে এই রকম সুন্দর সুন্দর গল্পের উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা। আমি রবিন সাহা, আমার চ্যানেল রবির কবিতাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। কাহিনী শুরু করা যাক। এই কাহিনী আমার জীবন কাহিনী, আমার জীবনের কাহিনী, বাস্তব কাহিনী, বাস্তব গল্প। এত কম সময় এটা শেষ হবে না, তাই আমি এই কাহিনীকে সিরিজের আকারে প্রকাশ করব। কাহিনী ছোটবেলার ছায়া, এক ভৌতিক দিনলিপি। সিরিজের প্রথম পর্ব, পার্কের সেই ঠাকুমার গল্প। কলকাতার ল্যান্সডাউন প্লেস, রামকৃষ্ণ মিশন শিশু মঙ্গল হাসপাতালের পাশেই আমার বাসস্থান ছিল। সাদা রঙের জানালাগুলো যখন দুপুরবেলা রোদে ঝলমল করে, তখনই আমি আর আমার দাদা সব দুষ্টুমির পরিকল্পনা করে ফেলতাম। আমার দাদা আমার থেকে বছর দুয়েক বড়, কিন্তু একসাথে আমরা যেন দুই দুরন্ত ঝড়। একদিন দুপুরে খাওয়া দাওয়া সেরে দুই ভাই মিলে ঢুকে পড়ি কাছের ম্যাডার স্কোয়ার পার্কে। কেউ জানে না এ দিনটা আর 5টা দিনের মতো নয়। আমরা স্লিপে চড়েছি, দোলনায় দুলেছি, হাসতে হাসতে বাচ্চাদের চিৎকারে গম গম করছিল পার্কটা। কিন্তু হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে এলো। একে একে সবাই বাড়ি ফিরে গেল। ছায়া একটু গাঢ় হলো, আলো একটু ম্লান। আমি আর আমার দাদা বুঝতে পারলাম পার্কে তখন আমরা দুজনেই আছি, আর কেউ নেই। গেটের দিকে এগিয়ে গেলাম দুজনে। বাড়ি ফিরতে হবে। একটার পর একটা গেটের দিকে যাচ্ছি, কিন্তু সব বন্ধ, যেন কেউ বা কিছু সব গেট বন্ধ করে দিয়েছে। এক অদ্ভুত গুমোট ভাব ছায়ার ফাঁক গলে নামছে আমাদের পিঠে। সেই সময়েই আবির্ভাব তাঁর। একজন বৃদ্ধা পায়ের নিচে কাঁপতে থাকা লাঠির শব্দ তুলে ধীরে ধীরে এগিয়ে এলেন আমাদের দিকে। পরনে ধূসর শাড়ি, চুলে পাক ধরা, চোখে যেন এক অজানা অতল শূন্যতা। বাবুরে, পার্কের বাইরে যাবার গেট কোনটা রে? আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, সব গেটই তো বন্ধ। আমি বললাম, আমরাও খুঁজছি ঠাকুমা, কিছুই খোলা নেই। তাহলে তুই একটু ঘুরে দেখ না রে, আমি এখানে বসি, যদি একটা গেট খোলা পাস আমায় বলিস। আমরা দুই ভাই সম্মতি জানিয়ে এগিয়ে গেলাম। কিছু দূরেই দেখতে পাই একটা গেট খোলা। আনন্দে দৌড়ে ফিরে আসি আমরা, কিন্তু ফিরে এসে দেখি ঠাকুমা নেই। চারপাশ খুঁজে গাছের আড়ালে, বেঞ্চের নিচে, পার্কের কোনা কানাচে কেউ নেই, যেন তিনি কখনো ছিলেনই না। কিন্তু আমি জানি তিনি ছিলেন, চোখের সামনে ছিলেন, কথা বলেছিলেন, আর এখন তিনি নেই। পার্কের সেই গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম।
আমি আমার সেই ছোট মস্তিষ্কেই বুঝতে পারলাম সব কিছু যেমন দেখা যায় তেমন নয়, আর অলৌকিক বলে কিছু আছে সেটা শুধু সাহসীরাই টের পায়। যারা ভীতু তারা কখনোই তার মুখোমুখি হতে পারে না। এই সিরিজের দ্বিতীয় কাহিনী, কেওড়াতলার সন্ধ্যা, মৃত্যুপথের নিঃশব্দ ডাক। কলকাতার ব্যস্ত রাস্তাগুলো দিনের বেলায় যতটা সরগরম, সন্ধ্যা নামতেই যেন এক অদ্ভুত স্তব্ধতায় ঢেকে যায়। আর সেই স্তব্ধতার মাঝখানে কেওড়াতলা শ্মশান, যেখানে প্রতিদিন শেষ হয় শত শত মানুষের জীবনের গল্প। সেখানে সন্ধ্যায় কারো যাওয়া তো দূরের কথা, দিনের আলো ফোটার আগেও কেউ কেউ ভয় ভয় হাঁটে। কিন্তু আমি ছিলাম আলাদা। আমার বয়স তখন হয়তো 6-7 বছর হবে, অথচ সাহস যেন কঙ্কালের চোখে চোখ রেখে কথা বলার মতো। স্কুল ছুটির পর দিনের আলো ফুরোতে না ফুরোতেই আমি একা চলে যেতাম কেওড়াতলার শ্মশানে। নিঃশব্দ গেট পেরিয়ে ঢুকে পড়তাম সেই মৃত্যুর উপত্যকায়, যেখানে বাতাসেও যেন ছাইয়ের গন্ধ লেগে থাকে। একদিন সন্ধ্যায় আমি একদম ভিতরে গিয়ে একটা পুরনো ছাই কালো শিলাখণ্ডের পাশে বসে পড়লাম। চারদিক নির্জন, শুধু দূর থেকে ভেসে আসছে কাঠে আগুনের হালকা শব্দ। আমি চুপ করে বসে থাকলাম, কারো অপেক্ষায় নয়, শুধু নিস্তব্ধতা উপভোগ করতে। ঠিক তখনই আমার ডান পাশে এসে কেউ বসে। আমি তাকাই না তৎক্ষণাৎ, শুধু অনুভব করি আমার পাশে কেউ নিঃশব্দে এসে বসেছে। ধীরে ধীরে মুখ ফিরিয়ে দেখলাম একটা বৃদ্ধ লোক, ধবধবে সাদা ধুতি আর গায়ে এক ছেঁড়া চাদর, মাথায় সাদা চুল, আর চোখ চোখ দুটো যেন নিঃস্ব, শূন্য। তিনি কিছু বললেন না, শুধু সামনের দিকে তাকিয়ে বসে আছেন। আমিও কিছু বললাম না, শুধু বসেই থাকলাম, যেন কেউ তার মনের গভীরের কথা শুনতে পাচ্ছে, বোঝাতে না চাইলেও। কিছু সময় পরে হঠাৎ পাশ ফিরে দেখলাম লোকটা নেই, কোনো শব্দ নেই, হাঁটার শব্দও শুনতে পাচ্ছি না। সে কখন চলে গেল কিছুই বুঝতে পারিনি, এমনকি শরীরের গন্ধটাও যেন এক মুহূর্তে মিলিয়ে গেছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। তখনও ভয় লাগে না, বরং মনে হয় কিছু একটা তাকে পরীক্ষা করছিল। কেউ একজন। সেই দিনের পর আমি যতবার কেওড়াতলায় গিয়েছি আর কখনো সেই লোকটাকে দেখিনি, কিন্তু আজও আমি জানি আমার পাশে কেউ সত্যিই বসেছিল। সিরিজের তৃতীয় পর্ব শুরু করলাম। তৃতীয় পর্বে সিঁড়ির নিচে কে দাঁড়িয়ে। রাত তখন প্রায় 9:30। বাড়িতে খাবার দাবার শেষ, বড়রা টিভি দেখতে ব্যস্ত, আর আমি তখন সবে নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছি পরের দিনের স্কুলের জন্য। হঠাৎ আমার মনে পড়ে নিচের ঘর থেকে একখানা বই আনতে হবে, যেটা বিকেলে পড়তে গিয়ে সেখানে রেখে এসেছিলাম। 3তলার ছাদ ঘরের জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে, কিন্তু নিচে নামার সিঁড়িগুলো অন্ধকারে ডুবে। আমাদের বাড়ির সিঁড়ির নিচটা ছিল একটু কুয়োর মতো গাঢ় ছায়ায় মোড়া। দিনের আলোয়ও সেখানে হালকা ঠান্ডা লাগে। আমি যেমন সাহসী তেমনই জেদি, তাই আলো না জ্বালিয়েও আমি নিচে নামতে শুরু করলাম।
সিঁড়ির দুপাশে ঝিম ধরা দেওয়াল, পায়ের শব্দই যেন বেশি করে কানে বাজে। হঠাৎ ঠিক মাঝশ্রেণীতে এসে দাঁড়াতেই আমার চোখ পড়ে নিচের শেষ ধাপে, সেই অন্ধকার গহ্বরে। সেখানে কেউ দাঁড়িয়ে আছে, একজন মহিলা, পরনে ঘোমটা টানা শাড়ি, পুরো মুখ ঢাকা, শুধু দুটো জলজলে চোখ দেখা যাচ্ছে, তীব্র, স্থির, কিন্তু অনড়। কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, কিন্তু আমি জানি সে তাকিয়ে আছে আমার দিকেই। প্রথমটা আমার বুকটা একটু ধক করে উঠেছিল। এক মুহূর্তের জন্য মনে হয় দৌড়ে উপরে চলে যাই, কিন্তু হঠাৎই একটা অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ে আমার শরীরে। ভয় নয়, বরং একটা আশ্চর্য টান। আমি নিচে আরও 2 ধাপ এগিয়ে গেলাম। মহিলা তখনও দাঁড়িয়ে, একেবারে নিস্তব্ধ, কিন্তু যেন ধীরে ধীরে মাটি ছুঁয়ে নেই, পায়ের নিচে কোনো ছায়া নেই। আমি চোখ কুঁচকে তাকাই, মহিলা যেন একটু একটু ভেসে আছে। ঠিক সেই মুহূর্তে ঘরের আলো জ্বলে ওঠে। মা হয়তো বুঝতে না পেরে সুইচ অন করেছেন। আলো জ্বলতেই নিচে দেখার মতো আর কিছু থাকে না। ফাঁকা সিঁড়ি, ফাঁকা ঘর, আর আমার চোখে ধরা পড়া সেই জ্বলন্ত 2টি চোখ ধীরে ধীরে মিলিয়ে যায় স্মৃতির গহ্বরে। সিরিজের 4র্থ পর্ব। জানালার বাইরে কেউ তাকিয়ে আছে। রাত প্রায় 12টা। ছাদ ঘরে আমি একাই ঘুমোই। অনেক অনুরোধেও আমি মা বাবার কথা শুনি না, কারণ আমি আমার নিজের ঘর নিজের মতো করে ঘুমোতে আমার ভালো লাগে। কিন্তু সেদিন রাতে সব কিছু কেমন যেন একটু আলাদা লাগছিল। চাঁদের আলো নেই, বাইরের বাতাস থেমে গেছে, ঘড়ির টিকটিক শব্দটা যেন বেশি জোরে শোনা যাচ্ছে। আমি জানি ঘুম আসবে দেরিতে, তাই খাটে শুয়ে বই পড়তে পড়তে হঠাৎ আমার চোখ চলে যায় জানালার দিকে। ছোট একটা জানালা, যেটা আমার খাটের একদম পাশে। জানালার গ্লাস খোলা, শুধু জাল বসানো। সেই জালের ওপারে 2টি হাত। হ্যাঁ, 2টি স্পষ্ট ফ্যাকাশে হাত জানালার দুপাশে ধরে আছে, যেন কেউ বাইরের সানশেডে উঠে জানালায় মুখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে ওঠে, কিন্তু আমি উঠে বসলাম। প্রথমটা আমি ভাবলাম চোর, ছিঁচকে চোর, নাকি দাদা আমার সাথে ঠাট্টা করছে। কিন্তু তখনই আমি দেখলাম জানালার জালের ওপাশে এক জোড়া চোখ। সেই চোখের চাহনি ঠিক যেন কেওড়াতলার সেই বৃদ্ধের চোখের মতো শূন্য, প্রাণহীন। কিন্তু এবার সেটা আরও ভয়ানক। চোখে এক অদ্ভুত রকমের টান, যেন চোখের ভেতরেই একটা ঘূর্ণি যা আমাকে টেনে নিচ্ছে। আমি উঠে দাঁড়ালাম, জানালার দিকে এগিয়ে গেলাম ধীরে ধীরে, 1 পা 2 পা। ঠিক তখনই হাত 2টি হঠাৎ খামচে ধরে জানালার জাল। একটা তীক্ষ্ণ কর্কর শব্দ, আর মুহূর্তে মিলিয়ে যায়। হাত নেই, চোখ নেই, ছায়াও নেই। আমি জানি আমি কোনো কল্পনা করিনি। সেই জালের এক পাশে তখনও হাতের ছাপ, চিকচিকে, যেন হালকা ছাঁটা পলির মতো কিছু একটা সেখানে কিছুক্ষণ আগে স্পর্শ করেছে। আমি পেছন ফিরে খাটে এসে বসে পড়লাম। ভয় নয়, বরং আমি ভাবলাম
এরা বারবার আসে কেন? আমি কি কিছু জানি যা ওরা আমার কাছে জানতে চায়? ধন্যবাদ বন্ধুরা। ছোটবেলার ছায়া ভৌতিক দিনলিপি সিরিজের 4টি পর্ব আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের সবার এই কাহিনীগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের মতামত, আর আপনার সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর পরিশেষে অনুরোধ রাখলাম, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। ধন্যবাদ।